কৃতি সন্তান, যিনি দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধ করেছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি বারবার দেশের যখনই সংকট এসেছে তিনি ঘর ছেড়ে বাইরে ছিলেন, রাজপথে। তিনি যত স্বৈরাচারী বিরোধী আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন। তিনি সবসময় একটা কথাই বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটাই বিশ্বাস করি আমার নেতার কথা মতো। তিনি আর কেউ নয়, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমার নেতা, আমার পিতা। আজকে আমাদের মাঝে আমার আরেক অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চাচা, যাকে আমি সংকটকালে সবসময় পাশে পেয়েছি। আমার বাবা যখন জেলে গিয়েছিল সেই রাত্রে আমি তাকে ফোনে বলেছিলাম, চাচা আমাদের সাংবাদিক সম্মেলন করতে হবে, আপনাকে অফিসে আসতে হবে। তিনি ভাতের থালা ফেলে রেখে অফিসে সেদিন এসেছিলেন এবং সেদিনই তার বাড়ি ফেরা শেষ ছিল। সেদিন থেকেই তিনি অফিসে ছিলেন। আজকে তাই আমি গর্বিত আমার দুই পাশে আমার দুই অভিভাবককে পেয়ে। আজকে মঞ্চে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহাদির আমিন ভাই আছেন আমার সাথে। এই যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সনাতনী ভাইদের নিয়ে, সেদিন আমার পাশে ছিলেন শরকত আলী সপু ভাই, আমার পাশে ছিলেন শাহিন ভাই, ছিলেন কাগজি ভাই, আর আমার বোন সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, যার কথা না বললেই নয়, সে আমার পরিবারেরই একজন। ওবায়দুর রহমান চাচা আমাকে ছোট থেকে খুব স্নেহ করতেন। সেই বোন শ্যামা, যে আমার এই পূজা উদযাপন ফ্রন্টকে সফল করার লক্ষ্যে ও ফরিদপুর কাজ করে যাচ্ছে এবং সবসময় আমাকে সমর্থন করে যাচ্ছে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এখানে আরো যারা এসছেন। আমার জামাল ভাই ধর্ম বিষয়ক সম্পাদক, তিনি বলে গেলেন 30 বছরের সম্পর্ক। তিনি আমাদের প্রধান অতিথির কথাও বলে গেলেন, যিনি অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ। তার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। রোজার মাসের কথা তিনি বলে গিয়েছেন, ঈদের কথা বলে গিয়েছেন, আরো অনেক ইতিহাস আছেন যা আপনারা কেউই জানেন না। প্রতিটি মসজিদের ইমামদের তিনি উপহার পাঠান, যেটা মুসলিম সম্প্রদায়ের অনেকেই দেন না। তিনি সকল ধর্মকে ভালোবাসেন। আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছি, তিনি আমাকে কখনো তার এই ইতিহাসগুলি বলেননি। বৌদ্ধ মন্দিরে গিয়েছি ভাসাবো, সেখানে গিয়ে জানতে পেরেছি মির্জা আব্বাস গৈসর রায় এই বৌদ্ধ মন্দিরের উন্নয়ন করে দিয়েছেন। আমি জানতে পেরেছি প্রধান অতিথির আরো কথা, তিনি ভবানীপীঠ শেরপুরে সেখানে 30 বছর আগে ভ্যানগাড়িতে যে সেই মন্দির উন্নয়নের কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি 30 বছর পর সেই মন্দিরে গিয়ে তার ইতিহাস জেনে এসেছি। আরো অনেক ইতিহাস আছে। আজকে আমার সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করছে সহধর্ম বিষয়ক অমলেন্দু দাস অপু, যে পূজা উদযাপন ফ্রন্টের সমন্বয়। আমার সাথে কাজ করছে সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষ, আমার সাথে কাজ করছে দেবাশিস রায় মধু, আমার সাথে কাজ করছে 80 দশকের ছাত্র নেতা সমীর বসু। আপনারা অনেকেই তাকে মাঝপথে দেখেননি, তিনিও নির্যাতনের শিকার। আমার সাথে আছে 80 দশকে আরেক ছাত্র নেতা গৌতম মিত্র। আমি 80 দশক থেকে 24-এর সকল ছাত্র নেতাকে নিয়ে আমার পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি গঠন করেছি, যেখানে আপনারা একজন চাঁদাবাজ লুটপাটকারী পাবেন না, যেখানে সবাই প্রত্যেকে নিজ কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আজকে কাজ করে যাচ্ছে। এই যে পূজা উদযাপন ফ্রন্ট কখন আমরা গঠন করি, অক্টোবরে 5ই অক্টোবরে ষষ্ঠ উপদেষ্টার সামনে আমি বলেছিলাম পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে, সেখান থেকে ঢিল মারছে হাসিনা এবং মোদী বাবু, আর সেই ঢিলে আমাদের হাসিনার দোসররা আন্দোলনে নেমেছে। এটা বন্ধ করতে হবে।
তাই আমরা এদের নিয়ে পূজা উদযাপন ফন্ড গঠন করি। এবং আমাকে রিজভি চাচা সেদিন ডেকে বলেছিল, ভাতিজি তোমার মনে হয় এখন কিছু করা দরকার। সেদিন আমি মাঠে নেমেছিলাম রাজপথে, রমনা কালী মন্দির থেকে শাহবাগ, তারপর এই প্রেস ক্লাব, যেখানে আমি সবাইকে নিয়ে সেদিন আন্দোলনে নেমে সেই ভারতের বিরুদ্ধে আন্দোলনকে থামিয়ে দিয়েছি। দেশের সংকটকালে, দেশের যখন সংকট হবে আপনারা এরা ভয় পায় না, তারা দেশের সংকটে রাজপথেই থাকে। আপনার একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে আমাদের সকল সাংবাদিক ভাইরা আছেন। ফেসিবাদী আন্দোলনে একদিনের জন্য ঘরে যায়নি আমাদের সেই নেতা কাদের গণিত চৌধুরী ভাই, তথ্য সম্পাদক বিএনপি, এবং পেশাজীবী পরিষদের মহাসচিব, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, যার নেতৃত্বে আমরা সেদিন রাজপথে ছিলাম। 36শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে আমাদের অনেক সাংবাদিক ভাইরা। আপনাদের অবদান কম নয়, কিন্তু অনেকেই ভুলে যায় আমাদের সাংবাদিক ভাইদের কথা বলতে। আরেক নেতা, যার নাম না নিলে সনাতন ধর্মাবলম্বীরাই বলবেন, দিদি তার কথা তো বললেন না, গোবিন্দ দা রাজপথে আমাদের সাথে প্রতিটি আন্দোলনে আছেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে। আমি খিলক্ষেতের মন্দির শুরু করেছিলাম, সেই খিলক্ষেতের মন্দিরে যখন কিছু দুষ্কৃতিকারীরা হামলা করেছে, মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে, তখন গোবিন্দ দা পাশে এসে দাঁড়িয়েছে। রেলওয়ে সচিবকে বলেছিলাম 10,000 হিন্দু ভোট আছে এখানে, হিন্দুদের অস্তিত্বের ব্যাপার, হিন্দুদের আত্মসম্মানে আঘাত আনবেন না। গোবিন্দ দা সেটা আজকে আমাদের স্থায়ী মন্দিরের সরকার জায়গা দিয়েছে, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার মনটা আসলে ভরে গিয়েছে আপনাদের প্রতিটা অঞ্চল থেকে আসা প্রতিটা সনাতনী ভাইদের দেখে, প্রতিটা সনাতনী বোনদের দেখে। সেই গোপালগঞ্জ বলে শেখ হাসিনার ঘাঁটি, সেই গোপালগঞ্জ থেকে আমার বোনেরা ছুটে এসেছে, বলেন যে আমাদের রক্ষা করেন দিদি। আমি চেষ্টা করছি, শুধু যেন শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আমাদের সংগঠন না থাকে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলায় যে প্রতিটা সনাতন ধর্মাবলম্বীর পাশে থাকতে। আমি বিশ্বাস করি বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি কি, আমরা সবাই সংখ্যালঘু নয়। আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই রেমুনারেশনের স্বপ্ন দেখেছেন, আজকে আমি মনে করি আমার এই সমাবেশ তারই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকে এনে দিতে পেরেছি, একসাথে একত্রিত করে। 5 তারিখে শেখ হাসিনা পালানোর পর তার দোসররাও পালিয়েছে মন্দিরগুলো থেকে। কেন পাহারা দিতে হয়েছিল সেদিন? আপনারা এটা বললেন না কেউ? পাহারা দিতে হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা মন্দিরে যে লুটপাট করে, হিন্দু বাড়িঘর দখল করে। তাই সেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা যেন প্রতিটি নেতা কর্মী ঘরে না থাকি, প্রতিটা মানুষের বাড়ি পাহারা দিয়েছি। আমরা দিয়েছি বলেই আপনারা সাড়ম্বরে দুর্গাপূজা পালন করেছেন গত বছর। প্রতিটি জেলায় কোথাও কিন্তু মূর্তি ভাঙার শব্দ আমরা শুনিনি। আমার সপু ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছেন, মুন্সিগঞ্জে অ্যাডভোকেট সালামের বাড়ির কাছে আমাদের আজকে যে প্রধান অতিথি, তারই অনুদানে একটি মন্দির হয়েছিল, সেই মন্দিরের হাত গুড়িয়ে দিয়েছিল সেই আওয়ামী দোসররা। সপু ভাই মনে হয় এটা ভুলে গিয়েছেন বলতে। আজকে আমি ভেবেছিলাম কিছুই বলবো না, সবাইকে আপনাদের ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। তারপরেও এত কথার পর একটু যেন বলতে ইচ্ছে করলো। আরে শেখ হাসিনা পালাবে না কেন? তার রক্তের মধ্যেই তো পালানোর দোষ। শেখ মুজিবুর 7.5 কোটি মানুষকে অতল সাগরে ভাসিয়ে পালিয়েছিল। শেখ হাসিনা তাই তার কারোর কথা চিন্তা না করে ভারতে পালিয়েছে। আর ভিসা কেন বন্ধ করেছে? এটা কিন্তু কেউ আপনারা চিন্তা করেননি। ভিসা বন্ধ করেছে এক হলো শেখ হাসিনাকে হেফাজতে রাখার জন্য মোদী বাবু, আরেক হলো আওয়ামী লীগের চোর ডাকাতরা আছে না এই দেশে, তারা যাতে
ভারতে যে আশ্রয় না নিতে পারে। মোদি বাবু এত বোকা নয়, তার দেশে এত জায়গা নেই যে আওয়ামী লীগের দোষরদের জায়গা দিবে। আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের পাশে সর্বদা জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী ভবিষ্যতেও থাকবে। ভয়ের কোনো কারণ নেই। আপনাদের ব্যবহার করবে না, জাতীয়তাবাদী দল ব্যবহার করতে জানে না। জাতীয়তাবাদী দল বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গয়সরের হাত দিয়ে রমনা কালী মন্দির উদ্ধার করেছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জায়গায় জায়গায় মন্দির করে দিয়েছিল। বিএনপি মন্দির গড়ে, মন্দির লুটপাট করে না, ভাঙে না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক্ষা আছি সারা বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীরা আজকে জেগে উঠেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে বাংলাদেশে আসবে তার প্রতীক্ষায় আছি। সামনে নির্বাচনে আমাদের অনেক কাজ। আমরা একটি নির্বাচিত সরকার গঠন করব। আপনাদেরকে সবাইকে আবারও দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সনাতনী যোদ্ধা, আমাদের গর্ব বাংলাদেশের বাবু গয়শ্বরচন্দ্র রায়, যিনি বট গাছের ছায়া দিয়ে রেখেছেন আপনাদের। ধন্যবাদ।